সন্ধ্যাবেলা চা করতে গিয়ে দেখি ঘরে বিস্কিট নেই, তাই ভাবলাম একটু টুকটাক কিছু একটা বানিয়ে ফেলি। তাই বানিয়ে নিলাম টি কেক। তবে আজকের টি কেকটা যেগুলো দিয়ে বানিয়েছি তা দেখলে আপনার বিশ্বাসই হবে না যে এই জিনিসগুলো দিয়েও এত সুন্দরভাবে কেক বানানো যায়। তা সত্ত্বেও এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল আর এত সফট, এত স্পঞ্জি হয়েছিল যে বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হলো যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, কোনো স্পন্সর্ড ভিডিও নয়। এটা একদম আমি নিজে থেকেই বানিয়েছি। সাধারণত দেখবেন নিউজ পেপারের সাথে এই ধরনের ছোট ছোট খাবারের প্যাকেট প্রমোশন হিসেবে আমাদের বাড়িতে আসে। এইরকমই দুটো প্যাকেট পড়েছিল ফ্রিজে। ভাবলাম এই দুটো দিয়ে আজকে কেক বানিয়ে ফেলি। আর এর সাথে আমি চিনির বদলে ব্যবহার করেছি নকুলদানা। এই নকুলদানাগুলো কি বলুন তো, বাড়িতে পুজো দিলে পরে দেখবেন মিষ্টি টিষ্টিগুলো বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু নকুলদানা অথবা বাতাসা দিলে সেগুলো থেকে যায়। সেই জন্য আমি এগুলোকে আলাদা একটা কৌটোতে জমিয়ে রাখি, আর যখনই কোনো মিষ্টি জিনিস বানাই তখন সেটাতে এগুলো ব্যবহার করে ফেলি। সেরকমই আজকেও এই নকুলদানাটা ব্যবহার করছি। তা আমি এখানে নিয়েছি 2/3 কাপ মতো নকুলদানা। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নকুলদানাগুলোকে আর যে ফুড প্যাকেট দুটো এসছে সেই ফুড প্যাকেট দুটোকে কেটে একসাথে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েক চামচ দুধ। দুধটা দিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এতে নকুলদানাগুলো দুধটা সোক করে নরম হয়ে যাবে, তখন গোলার সময় সুবিধা হবে। যতক্ষণ এটা গুলছে ততক্ষণ ময়দার মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 কাপ ময়দা। একটা মিক্সিং বোলের উপর একটা ছাঁকনি রেখে তার উপরে ময়দাটাকে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর তার সাথে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সব কিছু খুব ভালো করে একসাথে ছাঁকনির মধ্যে মিশিয়ে ছেঁকে নিচ্ছি। যখনই কেক বানাবেন তখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো সবসময় ছেঁকে নেবেন। এতে এর মধ্যে যদি কোনো ইমপিউরিটিস থাকে সেগুলো ছাঁকনির মধ্যে বেরিয়ে যাবে। এই চ্যানেলে আরও নানা রকম কেকের রেসিপি আপলোড করা আছে, তবে প্রত্যেকটাই আলাদা আলাদা ফ্লেভারের স্পঞ্জ কেকের রেসিপি। যদি রেসিপিগুলি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যদি ক্লিক করে তখন আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ময়দার মিশ্রণটা ছেঁকে নিয়েছি, এবার এটা সরিয়ে রাখবো একটা পাশে। এদিকে মিনিট 15 হয়ে গেছে, নকুলদানাগুলো সামান্য একটু গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2/3 কাপ মতো তেল। রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। আপনি চাইলে মাখন গলিয়ে এই পরিমাণ মাখনও দিতে পারেন। তেলটা দিয়ে একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আরও মিনিট 15-এর জন্য এটাকে রেখে দেবো। তেলটা দিয়ে সব কিছু আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছিল বলে সেই ক্লিপটা আমি আপনাদের দেখাতে পারলাম না। দেখুন সব কিছু মিশিয়ে নেওয়ার পর বেশ সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। যেটুকু ছোট ছোট নকুলদানার টুকরো রয়েছে সেগুলো গুলতে গুলতে গলে যাবে। এমনি নকুলদানাগুলো দুধের মধ্যে থেকে নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা ময়দার মিক্সচারটা। আমি সবটা একসাথে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিচ্ছি, তারপরে অর্ধেকটা তুলে নিয়ে বাকি অর্ধেকটা দেবো। ময়দার মিক্সচারটা যখন কোনো লিকুইডে মিক্সচারে মেশাবেন তখন সবসময় একই ডাইরেকশানে মেশাতে হয়। কেক মিক্সচারে মেশানোর উদ্দেশ্যটা হচ্ছে এর মধ্যে হাওয়াটাকে ইনকর্পোরেট করা, যাতে মিশ্রণটা একদম হালকা হয়ে যায় আর ভেতর অবধি খুব সুন্দরভাবে বেক করা যায়। সেই জন্য যদি একই ডাইরেকশানে মেশান তাহলে ভেতরে এয়ার বাবল তৈরি হবে, আর যদি একদিকে মেশানোর পর আবার উল্টো দিকে অর্থাৎ একবার অ্যান্টি ক্লকওয়াইজ একবার ক্লকওয়াইজ মেশান তাহলে এয়ার বাবলগুলো ভেঙে যাবে, তখন ভেতর থেকে আর ভালো করে বেক হবে না। সেই জন্য একই ডাইরেকশানে কেক মিক্সচারটা মেশাতে হয়। প্রথম ব্যাচটা মেশানো হয়ে গেছে, এবারে বাকি ময়দাটা দিয়ে বাকিটাও মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি একই ডাইরেকশানে আর মেশাচ্ছি না, এবারে আমি কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এটাকে মিশিয়ে নেব, কারণ অলরেডি এর মধ্যে কিছুটা হাওয়া ইনকর্পোরেট হয়ে গেছে। সেই জন্য এখন যদি আমি একইভাবে ঘোরাতে থাকি তাহলে বাকি হাওয়াটা অনেক সময় বেরিয়ে যেতে পারে। সেই জন্য কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই সময় মিশিয়ে নিচ্ছি। সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছিল মিশ্রণটা বেশ একটু ঘন লাগছে, সেই জন্য এই সময় আমি সামান্য একটু দুধ ব্যবহার করেছি। আমি এই 1/4 কাপ মতো দুধ এখানে ব্যবহার করেছি। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটার কনসিস্টেন্সিটা মোটামুটি ঘন হবে এবং পোরিং কনসিস্টেন্সি তৈরি হবে, তাহলে কেকটা সুন্দরভাবে বেক হবে। সাধারণত যদি ফ্রুট অ্যান্ড নাট কেক তৈরি করা হয় তখন সেখানে মিশ্রণটা একটু ঘন রাখা হয়, কারণ তা না হলে যে নাটগুলো আমরা যোগ করি সেগুলো তলায় চলে যায়। কিন্তু এই ধরনের টি কেক যেটাতে আমি অন্য কোনো কিছু মেশাইনি, একদম সিম্পল বেক করব, সেগুলোর মিশ্রণটা একটু পাতলা রাখলে খেতে বেশ ভালো লাগে আর বেকটাও সুন্দরভাবে হয়।
যেহেতু আমি পিডিয়াশিওর আর প্রোটিনেক্সের যে পাউডার দুটো ইউজ করেছিলাম সেই দুটোই ভ্যানিলা ফ্লেভারে ছিল, সেই জন্য আমি আজকে ভ্যানিলা এসেন্সটা ইউজ করিনি। অলরেডি এটার মধ্যে ভ্যানিলার একটা ফ্লেভার রয়েছে। এরপরেও যদি আমি ভ্যানিলার ফ্লেভারটা যোগ করতাম তাহলে সেটার গন্ধটা একদম উগ্র হয়ে যেত। এই কেকটা বেক করার পরে অনেকটা দোকানে যেরকম মিল্ক কেক পাওয়া যায় ঠিক সেই ধরনের খেতে হয়েছিল। আমি আসলে আমার বাড়িতে এই ধরনের টুকটাক এক্সপেরিমেন্ট করেই থাকি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে বেক করার জন্য একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা চায়ের সাথে সার্ভ করব সেই জন্য এটাকে টি কেক শেপেরই বানাচ্ছি, আর সেই জন্য আমি আজকে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে বেক করছি। আমার কাছে কোনো স্কোয়ার মোল্ড ছিল না বলে আমি অ্যালুমিনিয়াম ফয়েলে বেক করছি। আর এটার যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলের শেপটা স্কোয়ার হয় তাই জন্য এটাতে বেক করলে বেশ একটা সুন্দর স্কোয়ার শেপ পাওয়া যাবে। সমস্ত মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে বেক করে নেব। গ্যাসের বড় বার্নারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এটাকে প্রথমে প্রিহিট করতে দিয়েছিলাম। আমি 10 মিনিট এটাকে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েল শুদ্ধ মিশ্রণটা এর মধ্যে দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানের যে ঢাকনাটা সেটা একদম চ্যাপটা, সেই জন্য আমি তার জায়গায় এখানে একটা বড় সসপ্যান এর উপরে চাপা দিচ্ছি। কেক বেক হওয়ার সময় সাধারণত ফুলে যায়, সেই জন্য কেকটা যাতে ওই ঢাকনার লেগে না যায় সেই জন্য আমি সসপ্যানটা চাপা দিয়েছিলাম। এবার এটাকে বড় বার্নারে মিডিয়াম ফ্লেমে বেক করে নেব 40 মিনিট। ফিরে এলাম 40 মিনিট পর। একবার ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা বেক হয়েছে কিনা। দেখুন এটার রঙটা কত সুন্দর হয়েছে। একবার একটু চেক করে দেখে নেব যে ভেতরটা কাঁচা আছে কিনা। ছুরিটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে, অর্থাৎ কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ফিরে এলাম 2 ঘন্টা পর। এবারে কেকটাকে কেটে নেব। দেখুন অ্যালুমিনিয়াম ফয়েলে বেক করেছিলাম আমি, কিন্তু ফয়েলটাকে গ্রিস করিনি, কিছুই করিনি, কিন্তু তা সত্ত্বেও এটা কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এবার এটাকে একটা প্লেটের উপর নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এই কেকটা এইভাবে প্রথমবার বানালাম আজকে, কিন্তু বিশ্বাস করুন এটা এতটাই সফট হয়েছিল আর এত সুন্দর এটার সুগন্ধ হয়েছিল যে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে কেকটা এত ভালো হবে। আর আমার বাড়ির সকলের খেয়ে তো এত ভালো লেগেছিল যে তারা বলল আবার বানাতে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই জিনিসগুলো অর্থাৎ পিডিয়াশিওর বা প্রোটিনেক্স মিক্সচারটা আমি তো আর দ্বিতীয়বার কিনবো না, কারণ আমার বাড়িতে সেরকম ছোট কোনো বাচ্চা নেই যার জন্য আমি ওগুলো কিনতে পারি। সেই জন্য এই কেকটা হয়তো দ্বিতীয়বার আর কখনোই সেভাবে বানানো হবে না। যাই হোক, দেখুন কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, আমি কেটে দেখিয়ে দিলাম যে কেকটা কতটা সফট হয়েছে। ভেতরটাও দেখুন কি সুন্দর জালি তৈরি হয়েছে। এবার একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে বেক হয়ে গেছে আর কত সফট, এত সফট হয়েছিল আর এটার এত সুন্দর টেস্ট হয়েছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না। একদম দোকানের মিল্ক কেকের মতন। তবে আমি ঠিক করেছি রেসিপিটা লিখে রাখবো, যদি কখনো সময় সুযোগ হয় তাহলে পিডিয়াশিওরের বদলে মিল্ক পাউডারটা দিয়ে আমি এই কেকটা আরও একবার বানাবো। তা যাই হোক, চা তৈরি হয়ে গেছে ওদিকে। এবারে কেকগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি একটা ছোট প্লেটের মধ্যে। আজকের এই রিউজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।